এই যে ডায়মন্ড হারবারে চালু করেছে ভাইপো এবং তার সঙ্গী পুলিশ, তার সঙ্গী এখানকার সাধারণ প্রশাসন, এইটা গোটা ভারতবর্ষে চালু করতে চাইছে ওর রক্ষাকর্তা মোদী। এ তো বাইরে থাকতো না, মোদী ওকে রক্ষা করেছে, সেই জন্যই বাইরে আছে। টিকবে এই দেশ? বক্তৃতা শুনছেন না প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর? সমস্যা কি আমার দেশে? 100 কোটি মানুষের নুন আনতে পান্তা ফুরোয়, মানুষের কাছে সস্তায় খাবার তুলে দেওয়া নিয়ে ওদের কাছে পরিকল্পনা কি? অন্যদিকে লুট। আরে এখানে ওরাতে কয়লা খনি নেই বলে ও কয়লা পাচার করে, ওরাতে কয়লা খনি আছে, আজ তো কয়লা খনিটাই বেচে দিচ্ছে। এর হাতে নদী নেই বলে বালি পাচার করে, আর ওখানে আজ তো নদী বেচে দিচ্ছে। দেখেননি কিছুদিন আগে কাগজে, মধ্যপ্রদেশে গ্রামের লোক জন্মান্তর ধরে ওই নদীতে স্নান করে আসে, হঠাৎ গিয়ে দেখে তার কাটার বেড়া সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্রামবাসী যখন জিজ্ঞাসা করছে তার কাটার বেড়া কখন, কেন, বলল সরকার নদী বেচে দিয়েছে। দিল্লিতে বিজেপি পড়বে আর এই সরকারটা পুরো জেলে ঢুকবে, এটা বুঝে রাখবেন। এখানকার রিটার্নিং অফিসার, এখানকার এসডিও, তারা কি নির্বাচন কমিশনের বাইরে? যে তারা কাজ করছেন যাতে ভোটাররা কেউ ভোট দিতে না আসে, সব ভুতুরে ভোটাররা এসে ভোট লুট করে নিয়ে যায়, তার জন্য কি আপনাদের নির্বাচন কমিশন কোনো দায়িত্ব দিয়েছে? আপনারা কি ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে? আরে এরা থাকবে নাকি চিরদিন? এদের পেছন পেছন ঘুরছেন, বাঁচবেন নাকি আপনি? আরে ইতিহাসে কেউ বাঁচেনি। এরকম হিটলারেরও অনেক অফিসার ছিল, যে অফিসাররা সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছিল। তারপর যখন বিচার হয়েছিল তারা বলেছিল আমরা তো অফিসার, হিটলারের নির্দেশে আমরা এই অপরাধ করেছি, ফলে আমাদের কোনো দোষ নেই। কেউ বাঁচেনি, সবার জেল হয়েছিল বা ফাঁসি হয়েছিল। আপনারাও বাঁচবেন না, এই সরকারও বেশি দিন থাকবে না। দিল্লিতে বিজেপি পড়বে আর এই সরকারটা পুরো জেলে ঢুকবে, এটা বুঝে রাখবেন। আর ওটাও বুঝেছে বলেই দেখবেন উত্তরবঙ্গের নির্বাচনের সময় একবারও ইন্ডিয়ার নাম মুখে আনেনি, ইন্ডিয়া মঞ্চের নাম ও মুখে আনেনি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ভোট হয়ে গেল, একবারও ইন্ডিয়ার নাম নেই। দিনাজপুর, উত্তর দক্ষিণ একবারও নাম নেই। মালদহ একবারও নাম নেই। মুর্শিদাবাদ, তখনও তিনি ইন্ডিয়া মঞ্চের কথা বলছেন না। এইবার যখন গোটা ভারতবর্ষে দেখছে বিজেপির হাল খারাপ আছে, তখন উনি এসে বলছেন আমি এবার ইন্ডিয়া মঞ্চকে বাইরে থেকে সমর্থন করব। কখন ভেতরে ঢোকো আর কখন বাইরে যাও, কখন কার সাথে থাকো, এ তো কেউ বুঝে উঠতে পারছে না। আরে মানুষ ভোট দেয় কেন? আপনারা জনপ্রতিনিধি করে পাঠাবেন কেন? এই যে আমরা বলছি প্রতিকূলকে আপনারা ভোট দিন, কেন দেবেন? নিশ্চয়ই কিছু কাজ করবার জন্য। তো যাবেন কোথায় তিনি? দিল্লিতে তো বেড়াতে যাবেন না, তিনি কি করতে যাবেন না? দিল্লি তিনি পার্লামেন্টে যাবেন। তাহলে পার্লামেন্টে কাজে তাকে অংশগ্রহণ করতে হবে। পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের কাজ তো বালি পাচার, গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার নয়। পার্লামেন্টের কাজ মানে আপনি পার্লামেন্টে প্রশ্ন করবেন, বিতর্ক করবেন, বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষে না বিপক্ষে সে বিষয়ে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। আপনি পার্লামেন্টে নিয়মিত উপস্থিত থাকবেন। এখানকার এমপি, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করি না। এই তো মায়াদি এখানে বসে আছেন, আমরা কথা বলছিলাম, আমি আর মায়াদি পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। মায়াদিকেও আমার বিরুদ্ধে একটা কথা বলতে হয়নি, আমাকেও মায়াদির বিরুদ্ধে কোনো কথা বলতে হয়নি। তো সর্দার আমজাদ আলীর সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, ওনাকেও কোনো আমার বিরুদ্ধে বলতে হয়নি, আমিও কোনোদিন ওনার বিরুদ্ধে বলার প্রয়োজন অনুভব করিনি। সৌগত রায়ের বিরুদ্ধে লড়েছি, উনিও বলেননি, আমাকেও বলতে হয়নি, কারণ লড়াইটা তো নীতি। কিন্তু আপনারা যখন জনপ্রতিনিধিকে দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছেন, যদি কাউকে বেড়াতে পাঠান আমার কোনো আপত্তি নেই, যাকে খুশি আপনি চাঁদা তুলে প্লেন বা ট্রেনের টিকিট কেটে দিল্লিতে পাঠাতেই পারেন, কিন্তু যদি পার্লামেন্টে পাঠান তাকে তো পার্লামেন্টে থাকতে হবে। প্রতি 100 দিনে 15 দিন উপস্থিত আছেন ডায়মন্ড হারবারের এমপি, যেখানে আমাদের দেশের জাতীয় গড় হচ্ছে 100 দিনে
৭৯ দিন উপস্থিত থাকা, উনি ১০০ দিনে ১৫ দিন উপস্থিত থেকেছেন। এইটা আমার কোনো তথ্য নয়, পার্লামেন্ট এই তথ্য দিচ্ছে। দ্বিতীয় কি, উনি পার্লামেন্টে ডিবেটে অংশগ্রহণ করেছেন কতগুলো, এটা কিন্তু ৫ বছরের হিসেব দিচ্ছি, ১ বছর না, ১ মাস না, একটা সেশন না। কটা ডিবেটে উনি অংশগ্রহণ করেছেন? ২টো। ৫ বছরে উনি ২টো ডিবেটে অংশগ্রহণ করেছেন। উনি প্রশ্ন করেছেন কটা? পার্লামেন্টে ২ রকমের প্রশ্ন হয়, একটা হচ্ছে লিখিত প্রশ্ন, আপনি জমা দেবেন, লিখিতভাবে মন্ত্রী উত্তর দেবেন। আর একটা হচ্ছে মৌখিকভাবে আপনি প্রশ্ন করবেন, মৌখিকভাবে উনি উত্তর দেবেন। উনি মৌখিকভাবে কোনো প্রশ্ন করেননি, লিখিতভাবে ৮৪টা প্রশ্ন করেছেন, যেখানে গড়ে এমপিরা ২১০টা করে প্রশ্ন করেছেন। বেসরকারি বিল, অর্থাৎ আমি কোনো আইন করতে চাই, যেমন ধরুন আমাদের দেশে আমি মহিলাদের রক্ষা করবার জন্য আইন করতে চাই, অথবা আমি কৃষকদের ভালো করবার জন্য আইন করতে চাই, আমি ক্ষেত মজুরদের জন্য কোনো আইন করতে চাই, সেই জন্য আমাকে বেসরকারি বিল আনতে হয়। কতগুলো বেসরকারি বিল এনেছেন উনি? 0। আর কি বলবো, আমি নিজে 4 বার ওখানে ছিলাম, আমি এরকম এমপি কোনোদিন দেখিনি। 2-4 জনকে এরকম দেখেছিলাম যাদেরকে চিনতে পারতাম না, মাঝে মধ্যে মনে হতো এমপি না এখানকার অফিসার বা কর্মচারী। কি করতে গেছিলেন উনি দিল্লিতে? পার্লামেন্টে যান না তো দিল্লিতে কি করতে গেছিলেন? প্রশ্ন করেন না তো দিল্লিতে কি করতে গেছেন? কোনো বিতর্কে অংশগ্রহণ করার আপনার মুরদ নেই তো কি করতে গেছেন? মোদী সরকারকে চটানো যাবে না, তাহলেই জেলে ঢুকতে হবে। আমি তার আগের বাজেট সেশন 2021 4%, সেই বছরই 2020 বর্ষা অধিবেশন 0। তার আগের বছর বাজেট সেশনে তার অ্যাটেন্ডেন্স কত? 5%। ওকে দিল্লিতে কি করতে পাঠাবেন? যারা তৃণমূলকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি প্রশ্ন করব, ওকে দিল্লিতে কি করতে পাঠাবেন? পার্লামেন্টে পাঠাবেন তো? তো পার্লামেন্টে যে মুখ ও বধির হয়ে বসে থাকে তাকে আপনি কি করতে পাঠাবেন? গতকাল উনি নিজের কেন্দ্রে এসেছিলেন হেলিকপ্টারে চড়ে। ভাবুন আপনি কত দূরে থাকেন কালীঘাট, বলে হেলিকপ্টারে চলে আসতে হয়েছে। আরে জ্যোতি বোস 80 বছর বয়সে এখানে মিটিং করে গেছেন গাড়ি চড়ে এসে, এই এসডিও মাঠে। এই ডায়মন্ড হারবারের মানুষের মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য ডায়মন্ড হারবারে বহুবার এসছেন, কোনোদিন কাউকে হেলিকপ্টার ব্যবহার করতে পারেনি। আর ও কোন আলালের ঘরের দুলাল? মস্তানি হচ্ছে। 3 ডজন ব্ল্যাক ক্যাট নিয়ে মস্তানি ছেড়ে দিন না ওগুলো। আরে আমি তো 4 বারের এমপি ছিলাম, একটা কনস্টেবল নিয়ে কোনোদিন ঘুরতে হয়নি, মস্তানিও কোনোদিন করতে হয়নি আমাকে। এত ভয় কিসের আপনার? এত কিসের ভয়? জেলা পুলিশের এক কর্তা বললেন গতকাল, একটা নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাকে ফোন করেছিলাম, বললো কি করব বলুন, ডায়মন্ড হারবারে 4000 পুলিশ পাঠাতে হবে। কে আসছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলে 4000 পুলিশ আসবে? এই তো গতবার মথুরাপুরে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন মিটিং করতে, এই তো কলকাতায় আসবেন রোড শো করতে। ও আর এক রাজা, কিন্তু সেই সম্রাটও 4000 পুলিশ নিয়ে কোথাও মিটিং করতে যায় না, আর 40 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য হেলিকপ্টার চড়ে না এই ভারতবর্ষের কোন রাজনীতিবিদ। এ কে? গোটা দেশের লড়াই কি নিয়ে হচ্ছে দেখছেন না আপনারা? দেশ থাকবে কি থাকবে না প্রশ্ন তার। এই যে এখানে মায়াদি যে প্রশ্ন উত্থাপন করলেন, আমার দেশ পৃথিবীর আর 5টা দেশের মতো না। এদেশে বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু খাদ্যাভ্যাস। আর সেই দেশে প্রধানমন্ত্রী স্লোগান তুলছেন এক দেশ এক ভোট।
এক দল, এক নেতা, এক ভাষা, এক ধর্ম, এক খাদ্যাভ্যাস। যে মানবে এদেশে থাকবে, যে মানবে না এদেশ থেকে চলে যাও। এদেশ থাকবে? আমরা ভারতবর্ষের সব মানুষ ঐক্যবদ্ধভাবে আছি কিভাবে? এত ধর্ম, এত ভাষা থাকা সত্ত্বেও একটাই কারণ, এদেশে প্রত্যেক মানুষের নিজের মাতৃভাষায় কথা বলবার সমান অধিকার আছে, নিজের ধর্মে বিশ্বাস রাখবার সমান অধিকার আছে, নিজের মত প্রকাশের সমান অধিকার আছে, নিজের পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার সমান অধিকার আছে, নিজের পছন্দ অনুযায়ী সংস্কৃতিতে বিশ্বাস রাখবার সমান অধিকার আছে। এই জন্যই তো আমরা এক আছি। বলছে এদেশে সংবিধান থাকবে না, এক দল এক নেতা মানে এদেশে ভোট থাকবে না। এই যে ডায়মন্ড হারবারে চালু করেছে ভাইপো এবং তার সঙ্গী পুলিশ, তার সঙ্গী এখানকার সাধারণ প্রশাসন, এইটা গোটা ভারতবর্ষে চালু করতে চাইছে ওর রক্ষাকর্তা মোদি। এ তো বাইরে থাকতো না, মোদি ওকে রক্ষা করেছে, সেই জন্যই বাইরে আছে। টিকবে এই দেশ? বক্তৃতা শুনছেন না প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর? সমস্যা কি আমার দেশে? 100 কোটি মানুষের নুন আনতে পান্তা ফুরোয় দেওয়া যায় না মানুষকে একটু সস্তায় চাল, ডাল, গম, তেল, চিনি, নুন, আটা, এরকম 14টা জিনিস? এটা চালু হয়েছিল ইউপিএ 1 সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী, আমরা সমর্থন দিয়েছি। খাদ্য নিরাপত্তা আইন, চাষির কাছ থেকে ন্যায্য মূল্যে কেন, ধান কেন, গম কেন, সর্ষে কেন, আখ কেন, চা কেন, কফি কেন, চাষি বাঁচবে। যা কিনলে ন্যায্য মূল্যে দেশের 100 কোটি মানুষের কাছে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে পৌঁছে দাও, দেশের মানুষ সস্তায় খাওয়ার পাবে। ফোরে দালাল বাজারে স্থান পাবে না। এই যে দেখেন, হঠাৎ পেঁয়াজ 100 টাকা, হঠাৎ আদা 500 টাকা, হঠাৎ আলু 60 টাকা, কেন? বাজার চলে গেছে ফোরে দালালের হাতে। চাষি দাম পায়? 2203 টাকা চাষির ধানের দাম পাওয়ার কথা। ডায়মন্ড হারবারের কজন কৃষক বলতে পারবেন সরকার 2203 টাকা দিয়ে কিনেছে? সব জায়গাতে ফোরে দালালের কাছে চাষি 1200 টাকা প্রতি 100 কেজি দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। চাষি ধানের দাম পাচ্ছেন না। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন 2011 সালে, চালের দাম 13 টাকা, খাবো কি বুদ্ধবর্চার জবাব দাও, আপনার 13 বছরে সেই চাল 13 টাকা থেকে 65 টাকা হয়েছে। এখন রাজ্যের মানুষ খাবে কি? মমতা তুমি জবাব দাও। চাষি ধানের দাম পাচ্ছে না আর আপনি চাল কিনতে পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত কি শুধু প্রতিকূল হয়েছে? ক্ষতিগ্রস্ত কি শুধু লাল ঝান্ডার জাতীয় কংগ্রেসের দলের লোক হয়েছে? যিনি তৃণমূল করেন তিনি ক্ষতিগ্রস্ত না? জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, যিনি বিজেপি করেন তিনি ক্ষতিগ্রস্ত না? তিনি যদি চালের দোকানে গিয়ে বলেন আমি তো তৃণমূলকে ভোট দিয়েছিলাম, আমি তো ভাইপোর হয়ে ভোট লুট করেছিলাম পঞ্চায়েতে, আমার জন্য চালের দামটা 65 টাকার বদলে পুরনো দাম 13 টাকায় দিয়ে দাও, কেউ দেবে? কেউ দেবে না। ঠিক একইভাবে যারা বিজেপিকে ভাবছেন ভোট দেবেন, নরেন্দ্র মোদী যেদিনকে প্রধানমন্ত্রী হয়েছিলেন গ্যাসের দাম ছিল 414, আজকে 829, মাঝে হয়েছিল 1129 টাকা। এখন তো ভোটের গুঁতোয় নেমে 829। তা কেউ যদি বলেন আমি ডায়মন্ড হারবার শহরে বিজেপির হয়ে পতাকা টাঙিয়েছিলাম, আমার জন্য 829 টাকার বদলে 414 টাকা গ্যাসটা দাও, কেউ দেবে? কেউ দেবে না। কেউ যদি বলেন আমি তৃণমূলের হয়ে ভোট লুট করেছিলাম, এই 829 টাকা গ্যাসের মধ্যে আমার সরকার যে 200 টাকা ট্যাক্স নেয়, সেই ট্যাক্সের টাকাটা আমাকে ছাড় দেওয়া হোক, কেউ আপনাকে ছাড় দেবে না। এই আক্রমণ শুধু লাল ঝান্ডার উপর না, শুধু প্রতিকুর রহমানের উপর নয়, এই আক্রমণ আপনার উপর। আপনি যিনি তৃণমূলের হয়ে গরিব মানুষ খেটে খান, যিনি বিজেপি করেন গরিব মানুষ খেটে খান, যিনি লাল ঝান্ডা করেন গরিব মানুষ খেটে খান, যিনি কংগ্রেস করেন গরিব মানুষ খেটে খান, যিনি কোনো রাজনীতি করেন না খেটে খান, সব মানুষের উপর আক্রমণ। 14 টাকার কেরোসিন যখন 89 টাকা হয়, কেউ যদি দোকানে গিয়ে বলেন আমি তো বিজেপির হয়ে ঝান্ডা টাঙিয়েছিলাম,
কেউ আপনাকে সস্তায় দেয়? কেউ দেবে না। লুট যখন করে ওরা সব গরিব, সব নিম্নবিত্ত, সব মধ্যবিত্ত, সব খেটে খাওয়াকে লুট করে। শুধু ভোটের সময় জাত ধর্ম তাই নিয়ে ভাগ। লুটের সময় সব গরিব ওদের কাছে এক, সব নিম্নবিত্ত মধ্যবিত্ত ওদের কাছে এক। শুধু ভোটের সময় জাতের নামে ধর্মের নামে টুকরো করো। আমাদের দেশের সমস্যা কি? বেকারত্ব। সরকারের হিসেব বলছে প্রতি 100 জনে শিক্ষিত বেকার যুবক যুবতীর মধ্যে 83 জন হয় কাজ নেই, আর তা নইলে তার যে যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া উচিত সেই কাজ তিনি পাচ্ছেন না। এই তো যুব আন্দোলনের নেত্রী মীনাক্ষী বসে আছে, কোচবিহার থেকে কাকদ্বীপ চষে বেড়ায় ওই যুবকদের চাকরির অধিকারের দাবি নিয়ে। এই বেকারত্বের সমস্যা কি কেবলমাত্র লাল ঝান্ডার লোকের? কেবলমাত্র জাতীয় কংগ্রেসের লোকের? তৃণমূলের বাড়িতেই বেকারত্বের যন্ত্রণা নেই? বিজেপির বাড়িতেই বেকারির যন্ত্রণা নেই? যিনি কোনো রাজনীতি করেন না তার বাড়িতে বেকারিত্বর যন্ত্রণা নেই? কিন্তু একটা কথাও শুনছেন? পরশুর আগের দিন প্রধানমন্ত্রী 4টে মিটিং করলেন, গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী আরো 8খানা মিটিং করলেন, একবারও বললেন বেকার যুবকদের নিয়ে ওদের পরিকল্পনা কি? মানুষের কাছে সস্তায় খাবার তুলে দেওয়া নিয়ে ওদের কাছে পরিকল্পনা কি? অন্যদিকে লুট। আরে এখানে ওরাতে কয়লা খনি নেই বলেও কয়লা পাচার করে, ওরাতে কয়লা খনি আছে, আজ তো কয়লা খনিটাই বেচে দিচ্ছে। এর হাতে নদী নেই বলে বালি পাচার করে, আর ওখানে আজ তো নদী বেচে দিচ্ছে। দেখেননি কিছুদিন আগে কাগজে মধ্যপ্রদেশে গ্রামের লোক জন্মান্তর ধরে ওই নদীতে স্নান করে আসে, হঠাৎ গিয়ে দেখে তার কাটার বেড়া সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্রামবাসী যখন জিজ্ঞাসা করছে তার কাটার বেড়া কখন, কেন, বলল সরকার নদী বেচে দিয়েছে। এখানে এরা সোনা পাচার করে, আর ওখানে তো আপনি সরকারের ঘরে যে সোনা বন্ধক রেখেছেন, ব্যাংকে যে সোনা বন্ধক রেখেছেন, সেই সোনা বন্ধক রেখে বিদেশ থেকে ঋণ নিয়ে এসছে। যে সোনা আপনি রেখেছিলেন ব্যাংকে, সে সোনা আর ব্যাংকে নেই। আপনি বিজেপি হলেও নেই, আপনি সিপিএম হলেও নেই, আপনি তৃণমূল হলেও নেই, আপনি কংগ্রেস হলেও নেই, আপনি সব রাজনীতিকে গালাগালি করলেও আপনার সোনা আর নেই। লুট মানে কিরকম লুট জানেন? সরকারের হিসেব, এই যে যখন সারদা রোজভ্যালিতে সব টাকা রাখছিলেন মুখ্যমন্ত্রীর মুখ দেখে, তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখ রেখে, আমরা বারবার এখানে লাল ঝান্ডা টাঙিয়ে মিটিং করে বলেছিলাম যাবেন না, ঠকবেন। মানুষ বিশ্বাস করেননি। মানুষ ওখানে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে টাকা রেখেছিলেন, সেই টাকা লুট হয়ে গেল। ফেরত পেয়েছেন? তৃণমূল হলেও ফেরত পাননি, লাল ঝান্ডা হলেও ফেরত পাননি, সাধারণ মানুষ হলেও ফেরত পাননি। ঠিক একইভাবে আপনি ব্যাংকে টাকা রেখে ঘুমোতে যান নিশ্চিন্তে। আপনি কি রাতের বেলায় ব্যাংক পাহারা দেন, না প্রতিদিন গিয়ে আপনার নোটগুলো গুনে আসেন? আপনি জানেন 10,000 টাকাই হোক আর 10 লক্ষ টাকাই হোক, যা আমি ব্যাংকে রেখে এসেছি তার নিরাপদে ব্যাংকের মধ্যে আছে? নেই। মোদী সরকারের অর্থমন্ত্রীর হিসাব অনুযায়ী 11 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেছে। ও টাকা আপনার। আপনি বিজেপি করেন, আপনারও। আপনি তৃণমূল করেন, আপনারও। আপনি কোনো রাজনীতি করেন না, আপনারও। লুট। ও টাকা নেই। ওই জন্যই দেখবেন একটা ব্যাংকের ঘাড়ে আর একটা ব্যাংক চাপিয়ে কোনো ক্রমে ব্যাংকিং ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছে। এরপর পরিকল্পনা, যদি সরকারে আসে এই ব্যাংকগুলো যারা লুট করলো সেই বেসরকারিদের হাতে তুলে দেবে। আপনার বাকি পড়ে থাকা টাকাটুকু লুট করে নিয়ে তারা যখন ব্যাংককে দেউলিয়া ঘোষণা করবেন, তখন যদি কেউ গিয়ে বলেন আমি তো ডায়মন্ড হারবারে বিজেপি করেছিলাম, আমার টাকাটা ফেরত দেওয়া হোক, কেউ দেবে না। কেউ যদি বলেন আমি তো ভাইপোর হয়ে লুট করেছিলাম, তৃণমূল ব্যাংক বেসরকারীকরণের বিলকে পরোক্ষে সমর্থন করেছিল, আমার টাকাটা ফেরত দেওয়া হোক, কেউ দেবে না। লুটের সময় ওদের কাছে সব গরিব, সব খেটে খাওয়া মানুষ, সব নিম্নবিত্ত মধ্যবিত্ত এক। শুধু ভোটের সময় ওরা জাত ধর্মের নামে বিভক্ত করে, যাতে মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে। লুট মানে বোঝেন? একটা লোক, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে একটা ট্যাক্সি স্ট্যান্ডের মালিক ছিল না, একটা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত ছিল না লোকটার।
নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, সেই লোকটা আজকে 7টা বিমানবন্দরের মালিক, সেই লোকটা আজকে 16টা জাহাজ বন্দরের মালিক, সেই লোকটা আজকে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিক, সেই লোকটার হাতে যে পরিমাণ মজুত কয়লা আছে ভারতবর্ষের সরকারি কয়লা কোম্পানিগুলোর কাছে পর্যন্ত সেই পরিমাণ কয়লা নেই। কাল যদি লোকটা বলে আমার কথা না মানলে আমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিমানবন্দর, জাহাজ বন্দর, কয়লা উত্তোলন সব বন্ধ করে দেব, আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। লুট কাকে বলে বুঝেছেন? আপনি তো পাড়ায় কাউন্সিলরকে ফুলে কলা গাছ হতে দেখছেন, আপনি তো পাড়ার পঞ্চায়েত প্রধান যে আগে একটা বিড়ি ফোঁকার পয়সা জোগাড় করতে পারতো না, তাকে 4 চাকায় চড়ে ঘুরতে দেখছেন তৃণমূলের বদান্যতায়। আর ওখানকার লুট বুঝেছেন? যার যার ক্ষমতা অনুযায়ী লুট করছে, অর্থাৎ সামগ্রিকভাবে দেশ এবং রাজ্যে একটা লুটেরাদের রাজত্ব চলছে। আমাদের লড়াই এই লুটেরাদের বিরুদ্ধে। অনেকেই ভাবছেন নির্বাচনী বন্ড খায় না মাথায় দেয়। আপনাকে বুঝতে হবে না, শুধু একটা কথা বুঝে নিন, ওষুধ কোম্পানিগুলো নির্বাচনী বন্ডে বিজেপিকে 1000 কোটি টাকা দিয়েছে। কেন জানেন? যখন কোভিডের সময় এই মীনাক্ষী মুখার্জি, প্রতিকুর রহমান, সাবির, দেবাশিস, কালিদাস এরা সব ঘুরছিল মাঝরাতে ঘাড়ে সিলিন্ডার নিয়ে মানুষের প্রাণ বাঁচাবে বলে, সেই সময় রেমডিসিভির বলে একটি ওষুধ, যে ওষুধ আপনি ব্ল্যাকে 5000 টাকা দিয়ে কিনেছেন, পরে ধরা পড়লো সেই ওষুধটার সঙ্গে কোভিডের তো কোনো সম্পর্কই নেই, এই ওষুধ কোনো রোগী সারাতে পারে না। সেই কোম্পানিকে ব্যান করা, সেই কোম্পানির উৎপাদন বন্ধ করার জন্য যখন সরকারি ড্রাগ ল্যাবরেটরি তারা সুপারিশ করলো, বন্ডে টাকা দিয়ে দিল, আপনি এখনো আপনার অসুস্থ বাবা মাকে ওই ওষুধটাই খাওয়াচ্ছেন। এই রকম সব মিলিয়ে ভারতবর্ষে 100রও বেশি ওষুধ চলছে, যা প্রতিদিন আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি। এগুলো সব নিম্নমানের, শুধুমাত্র বিজেপিকে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে টাকা পৌঁছে দেওয়ার জন্য সেই ওষুধ। এই জন্যই আপনি যে প্যারাসিটামল 25 পয়সা দিয়ে কিনতেন 10 বছর আগে, সেই প্যারাসিটামল 2 টাকা। যে অ্যান্টিবায়োটিক আপনি 5 টাকা দিয়ে কিনতেন, ওটা 25 টাকা। ইলেকটোরাল বন্ড দেখতে হবে না, শুধু ওষুধের দোকানের দিকে তাকিয়ে দেখুন আর আপনার বাড়ির অসুস্থ মানুষটার দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন লুট কাকে বলে। একইভাবে রাজ্যের সরকার, গড় বিদ্যুতের দাম ছিল 3 টাকা আজ থেকে 13 বছর আগে, কিভাবে 7.5 টাকা হলো? এখন প্রিপেড, স্মার্ট, ডাইনামিক মিটার আসছে। আপনার ঘরে ওই মিটার বসিয়ে দেওয়ার পর যা দিল্লির সরকার, রাজ্যের সরকার মিলে পুলিশ দিয়ে জোর করে বসাতে চাইছে। যখন বিদ্যুতের চাহিদা বাড়বে তখন বিদ্যুতের দাম বাড়বে। ট্রেনে যেতে গেলে দেখেন না, একই ট্রেনে যাচ্ছেন, একই জায়গায় যাচ্ছেন, পাশাপাশি আসনে বসে আছেন, একজনের দিল্লি যাওয়ার টিকিটের দাম 800, আর একজনের 1100, আর একজনের 1000। টিকিটের যেমন চাহিদা বাড়বে তেমনি দাম বাড়বে, ঠিক বিদ্যুতেরও তাই হবে। এবং এই দামটা কত পর্যন্ত বাড়াতে পারবে? 90 টাকা পর্যন্ত বাড়াতে পারবে। এই গ্রীষ্মকালে যখন বিদ্যুতের চাহিদা তুঙ্গে থাকবে, তখন বিদ্যুতের দাম চাইলে এই বেসরকারি কোম্পানিগুলো তারা 90 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবে। তখন যদি কেউ গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো স্মার্ট মিটার লাগাতে বলেছিলেন, আমি তো মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে ভোট লুট করেছিলাম, আমার বিদ্যুতের বিলটা কম করে দাও, কেউ দেবে না। কেউ যদি বলেন আমি তো বিজেপিকে ভোট দিয়েছিলাম তার জন্য কম করে দাও, কেউ দেবে না। আপনি কোনো রাজনীতি করেননি, সেদিনকে চুপ করেছিলেন, আপনাকেও সেই একই বিদ্যুতের বিল মেটাতে হবে। লড়াইটা এখানটায়। এটা শুধু লাল ঝান্ডার সঙ্গে লুটেরা ভাইপোর লড়াই না, লড়াইটা ভারতবর্ষের মানুষের সঙ্গে, ভারতবর্ষকে লুট করে বিক্রি করে দিচ্ছে যারা, তাদের লড়াই। এই লড়াই লড়তে আমরা নেমেছি। এই লড়াই জনগণের লড়াই, এই লড়াই দেশের সম্পদ রক্ষার লড়াই। গোটা দেশের সম্পদ, রেল, ইন্স্যুরেন্স, ব্যাংক, কয়লা খনি সব বেচে দিচ্ছে, প্ল্যাটফর্ম বেচে দিচ্ছে। এরপর এখান থেকে ডায়মন্ড হারবার থেকে যারা ট্রেনে চেপে যান, এখন সরকারি ট্রেন
আপনি একটা মান্থলি 300 বা 400 টাকা দিয়ে কেনেন, এরপর যখন ডায়মন্ড হারবার স্টেশনে গিয়ে শুনবেন 10টা বেজে 10 মিনিটে শিয়ালদা যাওয়ার জন্য আদানি এক্সপ্রেস ছাড়ছে, ওই গাড়িটাতে উঠতে গেলে আপনাকে রোজ 200 টাকা দিতে হবে। কেউ যদি তখন গিয়ে বলেন আমি তো রেলের বেসরকারীকরণের পক্ষে ছিলাম, তখন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অথবা আমি তো বিজেপি করি, কেউ আপনার জন্য রেলের ভাড়া কমাবে না। লুট যখন ওরা করবে সব মানুষকে করবে, শুধু ভোটের সময় জাত ধর্মর ভাগ। ফলে আমি এই কথা বলবো, যারা এমনকি প্রশাসনে দাঁড়িয়ে ভোট লুট করছেন, আপনি ওকে ভোট লুট করতে সাহায্য করছেন, ও কিন্তু আগামী দিনে আপনার পকেট লুট করবে। আপনি একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, আপনার পরিবারকে লুট করবে, আপনার পরিবারের অসুস্থ বাপকে সে নিম্নমানের ওষুধ খাওয়াবে। থাকবেন এদের পক্ষে? আমি আর কথা বাড়াবো না। মীনাক্ষী আছে, ও অসম্ভব ভালো বক্তা, ও আপনাদের সামনে বলবে। আমি তৃণমূল সম্পর্কে আর বেশি কিছু বললাম না। যত কম বলবো নিজের মনও ভালো থাকবে, আপনাদের মনও ভালো থাকবে। একটা আশ্চর্য পার্টি, এরকম পার্টি আপনি কোথাও খুঁজে পাবেন না। এই যে এখানে যারা বসে আছেন, আমার মাইকের আওয়াজ যাচ্ছে, সব পার্টির লোক শুনছেন, কোনো রাজনীতি করেন না তারাও শুনছেন, নানান ধর্মের মানুষ শুনছেন, নানান জাতির মানুষ শুনছেন, স্ত্রী শুনছেন, পুরুষ শুনছেন। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি আপনি সব খান, কেউ বলবেন না আমি সব খাই, কেউ বলবেন আমি আমিষ, কেউ বলবেন আমি নিরামিষ। আবার যিনি নিরামিষ তিনি বলবেন পটল খাই তো কুমড়ো খাই না, কুমড়ো খাই তো আলু খাই না, আলু খাই তো বেগুন খাই না। আবার যিনি আমিষ তিনি বলবেন ডিম খাই তো মাছ খাই না, মাছ খাই তো মাংস খাই না, মাংস খাই তো রসুন খাই না। কিন্তু তৃণমূলকে জিজ্ঞাসা করুন, সব খায়, বালি খায়, কয়লা খায়, এমনকি আয়লার প্লাস্টিকের ট্রিপলটা পর্যন্ত খেয়ে না। ওই জন্যই তো ওকে ভয়ের চোটে আকাশপথে আসতে হয়, তার কারণ এত লোকের টাকা লুটেছে, যদি আক্রান্ত হয় সেই ভয়ে ওকে 3 ডজন কমান্ডো নিয়ে ঘুরতে হয়। কোনোদিন প্রতিকূল লুট করেনি, তাই প্রতিকূল সাধারণ অটো বাসে ট্রেনে চেপে ঘুরে বেড়ায়। আমাকেও কোনোদিন একটা কনস্টেবল নিয়ে ঘুরতে হয়নি, তার কারণে লুটের সঙ্গে আমরাও কেউ যুক্ত ছিলাম না। আমরা এই জন্যই বলছি প্রতিকূলকে পাঠান। ও দিল্লিতে যাবে, ও পার্লামেন্টেই যাবে। ও দিল্লিতে বালি পাচারের নোট গুনতে যাবে না। আপনারা প্রতিকূলকে পাঠান, ও পার্লামেন্টে গিয়ে প্রশ্ন করবে। ও ওখানে সোনা পাচারে ধরা পড়া বউকে বাঁচাবার জন্য রাজনাথ সিং এর পায়ে ডাইভ দিতে যাবে না। আপনারা প্রতিকূলকে পাঠান, ও ওখানে বিতর্কে অংশ নেবে। ও জেলে যাওয়ার ভয়ের থেকে অমিত শাহের সঙ্গে 19-23 এই লোকসভার আসনে সমঝোতা করতে কোনোদিন যাবে না। এখন অমিত শাহ বলছে 23 হলে হবে না, 30 চাই, কারণ কেরালা শূন্য, কর্ণাটক গতবার সব আসন পেয়েছিল, এইবার 5টার উপর উঠতে পারবে না, তার পাশের আসন তামিলনাড়ু শূন্য, তার পাশে অন্ধ্র এবং তেলেঙ্গানা, এখানে ইতিমধ্যেই ওরা 8টা আসন পেয়ে বসে আছে, এর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরের রাজ্য উড়িষ্যা, বিজেডির সঙ্গে বোঝাপড়া হয়নি, পশ্চিমবাংলায় পরে আসছি। তারপরের রাজ্য বিহার, ওখানে বিরোধীদের সমগ্র ঐক্য হয়েছে, ওখানে সব আসন ছিল বিজেপির, আর পাওয়ার কোনো সুযোগ নেই। তারপর আপনি চলে যান উত্তরপ্রদেশ, 80টা আসনের মধ্যে 63টা বিজেপি আর 12টা ছিল ওর সহযোগীদের, সব মিলে 75টা। এইবার ওখানে 50টা পাবে কিনা তাই নিয়ে মাথা ঘুরছে। সেই কারণে মোদি নিজের কনস্টিটুয়েন্সি বারাণসীতে এখনো পর্যন্ত 11টা মিটিং করে এসেছেন, বুঝেছেন পায়ের তলার মাটি সরেছে। তার পাশের রাজ্য মহারাষ্ট্র, বিরোধীদের সার্বিক ঐক্য, গতবার সব আসন ছিল, এবার সেখানে অর্ধেকও হবে না। রাজস্থান সব আসন ছিল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব আসন ছিল, এই সব জায়গায় অর্ধেক হবে। ফলে সরকার করাই ওদের কাছে দূরস্থ। আপকি বার 400 পার, তা তো দূরের কথা, বিজেপি এবার পগার পার, ওকে আপনি খুঁজে পাবেন না গোটা ভারতবর্ষে। ওই জন্যই এসে পশ্চিমবাংলায় ঝাঁপ দিয়েছে। কোনোদিন শুনেছেন প্রধানমন্ত্রী 10 বার ঘুরে গেছেন? 10 বার। আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী আছেন? এখানে মায়াদি তো খুব প্রবীণ, আপনি দেখেছেন কোনোদিন একটা নির্বাচনে 10 বার ঘুরে গেলেন প্রধানমন্ত্রী? আরো 4 বার আসবেন।
কারণ বুঝেছে আর কোথাও থেকে পাবো না, এখানেই একমাত্র পিসি ভাইপোকে যেই বলবো আলিপুর জেল অমনি আসন সংখ্যা বেড়ে যাবে। ফলে এখানে একবার করে আসছেন, আলিপুর জেলের দিকে আঙ্গুল দেখাচ্ছেন, একটা করে আসন ছেড়ে দিচ্ছে। আর যারা ছেড়ে দিচ্ছে বিনিময়ে বিজেপিও তো তাকে কিছু দেবে, যেমন ডায়মন্ড হারবারের আসন বিজেপি এখানে প্রার্থী দেয়নি, যাকে প্রার্থী দিয়েছে ওকে তো পাশের বাড়ির লোক চেনে না, পাশের বাড়িতে গিয়ে আপনি তার ঠিকানা জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না। এই আসনটা ভাইপোকে ছেড়েছে এই জন্যে যাতে 19-23টা 30-12তে এসে দাঁড়ায়, ভাইপো যাতে পিসিকে রাজি করাতে পারে। এই বোঝাপড়ার দলে আপনি থাকবেন, নাকি আপনার ডায়মন্ড হারবার শহর, ডায়মন্ড হারবার লোকসভা, পঞ্চায়েত, পৌরসভা আপনার ভোটের অধিকারের পক্ষে আপনি থাকবেন, আপনার বেকার যুবকের কাজের পক্ষে আপনি থাকবেন, মানুষের মুখে সস্তায় খাবার তুলে দেওয়ার পক্ষে আপনি থাকবেন, দেশে সব মানুষের ভোটাধিকারের পক্ষে আপনি থাকবেন, গোটা দেশের ঐক্য শান্তি সম্প্রীতির পক্ষে আপনি থাকবেন, জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সব মানুষের সমান অধিকারের পক্ষে থাকবেন। এই সিদ্ধান্ত নেওয়ার দিন আগামী 1 জুন। সেই জন্যই বলছি প্রতিকুরকে আপনারা পাঠান। ঠিক ওর চাইতে আরেকটু কম বয়সে আমি এখান থেকে গেছিলাম, প্রথম দিকে শিখেছিলাম, তারপর দাঁড়িয়ে লড়েছিলাম। ও আমার চাইতে অনেক ভালো লড়তে পারবে দিল্লিতে গিয়ে, ওকে আপনারা পাঠান দিল্লিতে, এই আমার আবেদন। ধন্যবাদ।